তৃণমূল কংগ্রেস শুধু নয়, ওদের ওই যে কিসব ইন্ডিয়া অ্যালায়েন্স আছে, তারা প্রত্যেকেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। এতদিন ধরে সযত্নে একটা কমিউনিটিকে পালপোষ করতে করতে বেশ তাদের ভোট নিয়ে তারা আরও ভালো করার পরিকল্পনা করেছিল, সেইটা চলে যাবে। নির্বাচনে রিগিং কে করে সেটা গোটা ভারতবর্ষ কেন গোটা দুনিয়ার মানুষ জেনে গেছে। একটা জিনিস বলে দিই, যে যদি কোনো সেটিং থেকে থাকে, এদের মধ্যে সেটিং আছে। এদের সেটিং একটাই, গোটা ভারতবর্ষকে ঠিকঠাক চলতে না দেওয়া। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, হচ্ছে এই যে এসআইআর যেটা হচ্ছে বিহারে হয়েছে, এবার আমরা যেটা জানতে পারছি বাংলাতেও হতে চলেছে। এক্ষেত্রে স্যার নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, তারা দেশের স্বার্থেই তো এসআইআরটা করছেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস এ রাজ্যের শাসক দল, তাদের এত অসুবিধা কেন, তারা এত কেন বাধা দিচ্ছে এটাকে নিয়ে? দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস শুধু নয়, ওদের ওই যে কিসব ইন্ডিয়া অ্যালায়েন্স আছে, তারা প্রত্যেকেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে এই কারণে যে তারা ভাবতে শুরু করেছে যে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়, তাহলে তারা যে ধরনের 2024 সালে মিথ্যে রটনা করেছিল, যাদের ভোটে তারা কিছুটা হলেও আসন পেয়েছিল, সেগুলো যদি ওই বিদেশি বা মৃত ভোটারকে কায়দা কানুন করে তারা যদি ভোটার লিস্ট থেকে বাদ চলে যায়, তাহলে কিন্তু আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। অর্থাৎ আগে ওই কংগ্রেস কখনো 48, কখনো 53 আসন পেতে পাবে। পশ্চিমবঙ্গে এদের যে শাসন, সে ভেঙে গুড়িয়ে যাবে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি খুব রবরবা দেখিয়েছিল, সেগুলো যাবে। সব মিলিয়ে তাদের আবার ডিজাস্টার হয়ে যাবে, ওটাই ভয় পাচ্ছে। অর্থাৎ এতদিন ধরে সযত্নে একটা কমিউনিটিকে পালপোষ করতে করতে বেশ তাদের ভোট নিয়ে তারা আরও ভালো করার পরিকল্পনা করেছিল, সেইটা চলে যাবে। কিন্তু ওদের মনে রাখা উচিত, নির্বাচন কমিশন কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে এসআইআর চালু করছে। বিহার তো শুরু হলো, এবারে গোটা ভারতবর্ষে এসআইআর হবে। একটাও মৃত ভোটার লিস্টে নাম থাকবে না। বাইরে থেকে বেআইনিভাবে যারা দেশে ঢুকেছে, নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না, তাদের ভোটার লিস্টে নাম থাকবে না। একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম তুলে রেখেছে, এরকম নামও থাকবে না, একটা জায়গায় নাম রাখতে হবে। সবচেয়ে বড় কথা, যে কাণ্ডটি সিপিএম একসময় শুরু করেছিল, ভুয়ো ভোটার বা মৃত ব্যক্তির ভোট দিয়ে বা অ্যাবসেন্ট যারা বাইরে চলে গেছে, সেখানেই ভোটার হয়ে গেছে কিন্তু তার নামটা থেকে গেছে, তাদের ভোটটা দিয়ে দিত। এবার সেখান থেকে নাম বাদ যাচ্ছেই। অলরেডি বিহারে 65 লক্ষের মতো নাম কিন্তু মোটামুটি বাদ যাওয়া গেছে। তাদের প্রমাণ করতে হবে যে তারা কিভাবে নাম থাকবে, প্রমাণ করতে না পারলে নামটা বাদ যেতে পারে। পশ্চিমবাংলায় কত হবে সেটা এখনও অবধি জানি না, নিঃসন্দেহে বিহারের চেয়ে অনেক 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 বেশি হবে এটা। আর গোটা ভারতবর্ষ এই প্রসেসটা চলবে। এই প্রসেসটা নির্বাচন কমিশনের নিজস্ব প্রসেস, এখানে বাইরের কারোর কিচ্ছু বলার নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো একেবারে হুঙ্কার দিয়েছেন, তিনি বলছেন দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখান, বুঝিয়ে দেব কত ধানে কত চাল। কোনো ম্যাচিওর পলিটিশিয়ান এই ধরনের কথা বলবে না। সামান্যতম ম্যাচিউরিটি আছে কারোর, সে এই ধরনের কথাবার্তা বলবে না। তার কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। ভারতের সংবিধানের সুনির্দিষ্ট ধারা অনুযায়ী নির্বাচন কমিশন তার যে অধিকারগুলো পেয়ে থাকে, তাদের কার্যকলাপে দেখা যায় খুব একটা দেশের সর্বোচ্চ আদালতও হস্তক্ষেপ করতে চায় না। এই যে এসআইআর নিয়ে এতজন গিয়েছিল, তাদের মধ্যে যোগেন্দ্র যাদবের মতো লোকও ছিল। নির্বাচন কমিশনের কাজের ওপর হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। শুধু বলেছে যে আপনারা ভেবে দেখুন যে আধার কার্ড বা ভোটার কার্ডকে প্রামাণ্য হিসেবে নেবেন কি না, এটা অনুরোধ। এবং তারা আগস্টের 12 বা 13 তারিখে বা সম্ভবত 14 তারিখে তারা এটা নিয়ে আবার আলোচনা করবে। নির্বাচন কমিশনের কাজ বন্ধ করতে রাজি হয়নি। ভারতের সুপ্রিম কোর্টও বোঝেন, সুপ্রিম কোর্ট যেরকম একটা সাংবিধানিক সংস্থা, ঠিক সেই রকম নির্বাচন কমিশনও সাংবিধানিক সংস্থা। ফলে নির্বাচন কমিশন সম্পর্কে, দেশের গণতান্ত্রিক পরিস্থিতি সম্পর্কে, গণতান্ত্রিক সংস্থা সম্পর্কে সাধারণ জ্ঞান আছে যে ব্যক্তির, সেই ব্যক্তিও নির্বাচন কমিশন সম্পর্কে এই ধরনের কুৎসিত মন্তব্য করবে না। এটা কিন্তু পরিষ্কার সংবিধানকে যারা মানে না, যারা গাজোয়ারি করে, এবং এটা প্রায় মানে মাসলম্যানের ঢঙে কথা বলা, এই কথাগুলো না রাজনীতিতে চলে না। কিন্তু মুশকিল হচ্ছে এরা তো রাজনীতিটা করে না, এ তো পশ্চিমবঙ্গে জমিদারি চালায়। ফলে এদের বোঝারও কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নেই। তিনি তো পুরো এসআইআর এই যে নামটা, এই যে বলা হচ্ছে, যার মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তিনি এটাকে কটাক্ষ করে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এটা আসলে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে।
এখন নির্বাচনে রিগিং কে করে সেটা গোটা ভারতবর্ষ কেন গোটা দুনিয়ার মানুষ জেনে গেছে। এই পশ্চিমবঙ্গে মোটামুটি 80-র দশকের শেষের দিক থেকে রিগিং শুরু করে দিয়ে, বা মাঝামাঝি থেকেই বলা ভালো, সিপিএম তারা বুথ দখল, রিগিং, জালিয়াতি, সায়েন্টিফিক রিগিং যাকে একজন সাংবাদিক বলেছিলেন, সেগুলোতে একেবারে হাত পাকিয়েছিল। 2021-এর নির্বাচনে, 2011-তে নির্বাচনের পরে যখন সিপিএম চলে গেল, তখন তৃণমূল বলতে শুরু করলো বদলা নয় বদল চাই। সেই সময় সিপিএমেরও এই কাণ্ডটি যারা করতো তারা দেখলো পিঠের চামড়া বাঁচানো খুব মুশকিল, ফলে তারা সব এসে হাজির হয়ে গেল এই দলে। সেই সমস্ত টেকনিক্যাল নো হাউ নিয়ে এসে এই দলকে সমৃদ্ধ করেছে। ফলে এই গোটা ব্যাপারটাই কিন্তু ওই সিপিএমের ঢঙে চলছে। পরিষ্কার করে বলে দিচ্ছি, একটা নির্বাচন কমিশন সম্পর্কে সামান্যতম শ্রদ্ধাবোধ থাকলে, একটা সাংবিধানিক সংস্থা সম্পর্কে সামান্যতম শ্রদ্ধাবোধ থাকলে এই ধরনের কথা অন্তত কেউ বলবে না। দুর্ভাগ্য আমাদের যে আমাদের এই রাজ্য যারা চালাচ্ছে তাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সামান্যতম দায়বদ্ধতা, শ্রদ্ধা কিচ্ছু নেই। ফলে এই ধরনের কথাবার্তা ওরা বলে চলেছে। হয়তো এদের মুখ থেকে এই বাণী আগামী দিনে আরও অনেক পাওয়া যাবে। আমরা দেখেছিলাম 21শে জুলাইয়ের মঞ্চে একেবারে মুখ্যমন্ত্রী তিনি তো হুমকি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। এবং আমরা যেটা জানতে পারছি, বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের সংসদীয় দলের যে নেতাদের বৈঠক হয়েছিল, সেখানে ডেরেক ওব্রায়েন এই প্রস্তাবটি পেশ করেছেন তৃণমূলের পক্ষ থেকে, এবং আগামী সপ্তাহে কমিশন ঘেরাও কর্মসূচি হবে যেখানে সামিল হবেন ইন্ডিয়া জোটের সাংসদরা। কারা যেন বলে না যে বিজেপি আর তৃণমূলের সেটিং আছে। ওই অশিক্ষিতদের একটা কথা বলি, এবার সেটিংটা বুঝুক। খুব গলাবাজি করে তো সিপিএম এর লোকগুলো, সেটিং করে অশিক্ষিত কথাবার্তা বলে। ঠিক কংগ্রেসের কিছু নেতাও একই কথা বলে, অশিক্ষিত কথাবার্তা বলে। ওই আমি পরিষ্কার ঘোষণা করছি তারা হচ্ছে অশিক্ষিত মূর্খ, তার কারণ তারা জানেই না, তারা নিজেরা সেটিংটা করে। আচ্ছা, ইন্ডি জোট তারা পরস্পরের সঙ্গে সেটিং করছে, কি বলবো, সিপিএমূল বা কঙ্গমূল এরকম কিছুটা বলতে পারি। তারাই সেটিং করেছে, তাদের তো একেবারে হার্দিক সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। একজন প্রস্তাব দিচ্ছে, আরেকজন রাজি হয়ে যাচ্ছে যে নির্বাচন কমিশন ঘেরাও করতে চলে যাচ্ছে। একটা জিনিস বলে দিই, যে যদি কোনো সেটিং থেকে থাকে, এদের মধ্যে সেটিং আছে। এদের সেটিং একটাই, গোটা ভারতবর্ষকে ঠিকঠাক চলতে না দেওয়া, সেই জন্য সেটিং। এদের সেটিং একটাই, আবার ভারতবর্ষকে ডামাডোলের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া। এদের সেটিং একটাই, যে কংগ্রেস আমলে যে দুর্নীতিগুলো হতো সেই দুর্নীতিগুলো যাতে চলে সেইগুলো করা। এই কারণেই ওরা পরস্পরের সঙ্গে সেটিং করছে। আমি পরিষ্কার একটা কথা বলে দিই, যে আরে বাপু, ছাগলের কথাই বলি বন্ধ হয় না, এদের কথায় কখনোই এসআইআর বন্ধ হবে না। একদম এসআইআর হবে, নির্বাচন কমিশন সেটা বলে দিয়েছে। এবং যদি এসআইআর নিয়ে কোনো রকম নির্বাচন কমিশনের কাছে বাধা হয়, তাহলে এরা জানে যে সংবিধান অনুযায়ী এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, দিল্লিতে যেখানে নির্বাচন কমিশনের অফিস, আমি দিল্লি গিয়ে দেখে এসেছি, ওখানে মাছি বলতে পারে না, বহু দূরেই আটকে দেবে। সেখানে একটু নাটক ফাটক হবে, ঘেরাও করতে গিয়ে দেখো ঘেরাও করার পরিণতি কি হবে। দিল্লির পুলিশ কিন্তু এই পশ্চিমবাংলা পুলিশ নয়। ওদের হাতের লাঠিগুলো কিন্তু 6 ফুট লম্বা, এবং বেশ লম্বা তাগড়াই চেহারা, 6 ফুটের মতো লম্বা সব পুলিশরা ওখানে চাকরি করে। ইতিমধ্যে একবার দুবার এই দল ওই দল ইয়ে করতে গেছিল, তার ফল কি হতে পারে তারা বুঝিয়ে দিয়েছে দিল্লির পুলিশ। আর একবার যাক, দিল্লির পুলিশ ঘেরাও করার ফলটা বুঝিয়ে দেবে। কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিই, যাদের সামান্যতম দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধা আছে, তারা এই ধরনের কাজ করবে না। নির্বাচন কমিশন যদি ভুল করে, নিশ্চয়ই সমালোচনা করা যেতে পারে। বিহারে যদি জেনুইন একটা লোকের নামও বাদ যায়, নিশ্চয়ই সেখানে প্রশ্ন তোলা হবে। কিন্তু এখনো পর্যন্ত যাদের বাদ দেওয়া হয়েছে তারা প্রত্যেকে ডাউটফুল। তারা কেউ তাদের দিয়ে প্রমাণ করতে পারেনি। তাদের একটা বড় অংশ মৃত, একটা বড় অংশ বাইরে থাকে, একটা বড় অংশ তাদের বিভিন্ন জায়গায় নাম আছে। তারপরেও কেউ যদি বলে এটা করতে দেব না, তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দেবে। তাই পরিষ্কার, এটা এক ধরনের অপরচুনিজম, রাজনৈতিক সুযোগ সন্ধানী মনোবৃত্তি, খারাপ ভাষায় ধান্দাবাজি। এরা রাজনৈতিক ধান্দাবাজি করছে, কিন্তু দেশের রাজনৈতিক ব্যবস্থা বদলে গেছে। কোনো পরিবারের কথাই চলবে না, কোনো আঞ্চলিক দলের কথায় সব রাজনীতি চলবে না। সে কংগ্রেস চলছে চলুক, বামেরা চলছে চলুক, বা এই সমস্ত আঞ্চলিক দলগুলো চলছে চলুক, দেশে রাজনীতি বদলে গেছে। যত তাড়াতাড়ি এরা বোঝে ততই মঙ্গল। স্যার, এই যে দিল্লিতে যে ঘটনাটি ঘটলো, মানে যেটা নিয়ে প্রেস কনফারেন্স করলেন ফিরাদ হাকিম, কুণাল ঘোষ মহিলাকে দিয়ে প্রেস কনফারেন্স করলেন, যে বাঙালি পরিযায়ী শ্রমিক তাদের পরিবারকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, কি বলবেন এই পুরো ঘটনাটা নিয়ে? একদম সাজানো, পরিষ্কার, এরা সাজিয়েছে। আমি তো চ্যালেঞ্জ করছি, দিল্লি পুলিশ অলরেডি তারা সিসিটিভি ফুটেজ দেখিয়ে দিয়েছে। তারপরেও যদি কোনো নির্দোষ মানুষের হেনস্থা হয়, দিল্লিতে আদালত বলে একটা জিনিস আছে,
দেশে সুপ্রিম কোর্ট বলেও একটা জিনিস আছে, আদালতে যান না, আদালতে তো যাবেন না, জানেন তো কি হতে পারে। ওরা সেই জন্যেই ওরা করবে কি, সাংবাদিক সম্মেলনে দেখাই যাচ্ছে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে, তারপর সে বলছে। আমি তো আগের দিন অন্য কাউকে বোধহয় বলেছিলাম যে সেই যারা এইসব অভিযোগ করছে তাদের ব্রেন ম্যাপিং হোক, তাদের লাই ডিটেক্টরে বসানো হোক, ঠিক বলছে কি ভুল বলছে প্রমাণ হয়ে যাবে। ফলে আমি নিশ্চিত এরা ভুল বলছে, কারণ দিল্লির পুলিশ পরিষ্কার দেখিয়ে দিয়েছে সিসিটিভি ফুটেজ। এরা মিথ্যা কথা বলেছে, নিজেদের রাজনৈতিক স্বার্থে মিথ্যা কথা বলে ফেলেছে, তো এখন বাঁচার জন্যে রাজনৈতিক স্বার্থে এই কাজটি করছে। ডাহা মিথ্যে কথা বলছে, চলে আসতে বাধ্য হয়ে, যে পালিয়ে এসছে, ওদের নিয়ে এসছে। আবার আমি বলছি ওদের নিয়ে এসছে, ওরা একদম চলে আসতে বাধ্য হয়নি। এই যে বলেছে না 22 লক্ষ পরিযায়ী শ্রমিক চলে আসুক, একটা লোকও আসবে না, 2-4টে ছাড়া কেউ আসবে না, কেউ আসবে না। কারণ তারা জানে এখানে এলে মাসে যা আয় করবে বা না খেয়ে থাকবে, বাইরে তার 5 গুণ 10 গুণ তারা বেশি আয় করতে পারে। আমি তো এর আগে উদাহরণটা দিয়েছিলাম, আবার বলছি। আমি একবার বারাণসীতে গিয়েছিলাম, রিক্সা চড়েছিলাম, তার রিক্সাওয়ালার একটা বড় অংশ দেখেছিলাম মুর্শিদাবাদ থেকে গিয়ে রিক্সা চালায়। আরে মুর্শিদাবাদে রিক্সা চালিয়েও লাভ নেই যেটা বারাণসীতে লাভ আছে। পুরীতে যাও না, বেশ কিছু দক্ষিণ মেদিনীপুরের লোক পাবে যারা রিক্সা চালায়। তার কারণ একটাই, কারণ হচ্ছে এখানে কাজ করে পয়সা নেই। তো পশ্চিমবাংলার ইকোনমির অবস্থা একেবারে নেমে গেছে, ফলে মানুষ বাইরে যাচ্ছে, কিছু করার নেই। এরা হাজার ডাকলেও মানুষ এখানে আসবে না। স্যার, কিন্তু আমরা তো দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো একেবারে বিএলওদের হুমকি দিচ্ছেন। তিনি বলছেন, মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারে। এই হুমকির কোনো মানে হয় না, কোনো মানে হয় না। তার কারণ হচ্ছে, মনে রাখতে হবে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক যারা জানে, রাজনৈতিক এবং অন্যান্য সম্পর্ক সংবিধান অনুযায়ী যেটা নির্দিষ্ট, তারাই জানে যে বিএলওরা কি করবে না করবে সেটা ঠিক করে দেয় দেশের নির্বাচন কমিশন। এই রাজ্যের নির্বাচন কমিশন নয়, দেশের নির্বাচন কমিশন, যেটি একটি সাংবিধানিক সংস্থা। এবং এটাও বলে দিচ্ছি যে তাদের কথায় কেউ যদি কাজ না করে বা ভুল কাজ করে, ইচ্ছে করে দেখা যায় যে ভোটার লিস্টের নাম বাদ দেওয়া উচিত রেখে দিয়েছে, বা কোনো অন্যায় কাজ করেছে, তার বিরুদ্ধে কিন্তু কঠোরতম ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন। বিহারে প্রায় 53 বা 54 জনের বিরুদ্ধে এরকম কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এখানে যারা হুমকি দিচ্ছে যে রাজ্য সরকারের অধীনে কাজ করে, আরে রাজ্য সরকারের অধীনে কাজ করলে কি রাজ্য সরকার হাতে মাথা কাটতে পারে নাকি? গণতান্ত্রিক সমাজে প্রত্যেকে আইনের দ্বারা পরিচালিত হয়, আইনের দ্বারা পরে কভার্ড হয়। ফলে তারা যদি ঠিকঠাক কাজ করে, রাজ্য সরকার কিচ্ছু করতে পারবে না। আমি পরিষ্কার ওই বিএলওদের বলবো, তারা যদি এই প্রোগ্রামটা শোনেন, যে আপনারা যদি ঠিকঠাক রাজ্য সরকারে চাকরি করেন, কেউ আপনাদের কিচ্ছু করতে পারবে না। বরং আপনারা যদি নির্বাচন কমিশনের হয়ে কাজ করতে গিয়ে কোথাও ভুল করেন, তাহলে কিন্তু নির্বাচন কমিশন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এইটা মনে রেখে কাজ করবেন, একদম ভুল করবেন না, বিভ্রান্ত হবেন না। আপনাকে কাজ করতে হবে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী এবং আইন অনুযায়ী। সেই কাজই আপনি যদি না করেন সমস্যায় পড়বেন। আপনি রাজ্য সরকারের অধীনে কাজ করছেন ঠিকই আছে, আপনি যদি কোনো অন্যায় না করেন, আপনি ঠিকঠাক আপনার ডিউটি পালন করেন, রাজ্য সরকার কেন, কেউ আপনার কিচ্ছু করতে পারবে না, আইনই এটা বলে। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.